ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ইউসুফ আলীর রিপোর্ট। প্রতিদিনের মতো সকাল ৯টা ৩০ সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও। সাক্ষাৎ শেষে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি দুদেশের সম্পর্ক জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও ইইউ। বাংলাদেশ ইইউ বিজনেস ফোরামটা কিভাবে আবার এটা রিইনিশিয়েট করা যায়, এটার একটা জোরদার জায়গায় নিয়ে যাওয়া যায়। এবং ওনারা মনে করেন অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব ইজ এ স্ট্রং লিডার, একটা বড় ডেমোক্রেটিক ম্যান্ডেট নিয়ে আসছেন। সো হি ইজ ইন এ গুড পজিশন to lead and restart this initiative. So primarily এইসব বিষয়ে নিয়েই তো আলোচনা হয়েছে। তিনি বলেন, নিজ নিজ স্বার্থ বজায় রেখে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে বাংলাদেশের কোনো ব্যক্তি নয়, জনগণের সাথে সম্পর্ক জোরদার করতে একমত হয়েছে দুদেশ। কিভাবে আগামীতে ধরেন কিছু কিক স্টার্ট করা যায় সম্পর্ক, চ্যালেঞ্জেস তো আছে অবশ্যই, and we are very clear of the challenges, we've specified that, এবং ফিউচারে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি, বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট কমিট দি মিস্টেক অফ দি পাস্ট। এছাড়া দিল্লি সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান যেসব সমস্যা রয়েছে সেগুলো নিয়েও আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ফরেন মিনিস্টার সাহেবের সাথে কনফার্ম, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সাথে একটা বৈঠক হবে। তো ইটস এ ভেরি ব্রিফ ভিজিট, ইটস এ গুড উইল ভিজিট। এখানে কোনো হার্ড ডিটেইল ডিসকাশন আগামীতে ধরেন আরো হবে। সীমান্তে যে হত্যাকাণ্ড ঘটে এবং সীমান্ত সমস্যাটা বেশ কিছু সমস্যা রয়েছে, এছাড়া ভারতে ভিসা প্রক্রিয়া, এই সমস্ত এইগুলা নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই দেশের স্বার্থে যত জিনিস আছে, যত ইন্টারেস্ট এরিয়াজ আছে, উই উইল ডিসকাস। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় অতিরিক্ত ব্যয় ধরে উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় সেগুলো একনেক বৈঠকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেছেন, 19টি প্রকল্পের মধ্যে 7টি যাচাই বাছাইয়ের জন্য রাখা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বৈঠকে 483 কোটি 43 লাখ টাকা ব্যয় সংবলিত 5টি প্রকল্প অনুমোদন করা হয়। ইউসুফ আলীর আরেকটি রিপোর্ট। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের জনগণের 2/3 ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত 19টি উন্নয়ন প্রকল্পের মধ্যে যেগুলো জনগণ ও দেশের জন্য অধিকতর কল্যাণকর নয় সেগুলো বাতিলের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা নতুন একটা অভিজ্ঞতা এবং প্রকল্পগুলো আমরা পর্যালোচনা করতে গিয়ে যা দেখলাম, অনেকগুলো প্রকল্প এত বেশি বিশ্লেষণ করতে হচ্ছে যে প্রকল্পগুলো বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে করা হয়েছে, এই জন্য সময় অনেক নিয়েছে। 19টার মধ্যে মাত্র 7টা করতে পেরেছি। এবার বুঝতেই পারেন যে কত বিশ্লেষণে যেতে হচ্ছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে। তিনি বলেন, অনেক প্রকল্প ব্যক্তিবিশেষের উদ্দেশ্য হাসিল করার জন্য গৃহীত হয়েছিল। আমরা বলেছি এটা উপর একটা তদন্ত করে একটা রিপোর্ট দিতে, যাতে আগামীর প্রকল্পগুলোতে আমাদেরকে এইভাবে অতিরিক্ত ব্যয় করতে না হয় এবং মূল্য, প্রকল্প যে কোয়ালিটি, এগুলো নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। যেসব উন্নয়ন প্রকল্পের কাজ শেষ পর্যায়ে সেগুলো গৃহীত হয়েছে বলে জানান আমির খসরু। অসঙ্গতি মানে এখানে এগুলো বারবার এগুলো ডেফার করা হয়েছে, মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে, এই বিবেচনায় কিছু কিছু ডেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে। আর যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের আর কিছু করার নেই পাস করা ছাড়া।
তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলেছি। এছাড়া উন্নয়ন প্রকল্পগুলো যাচাই বাছাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অ্যাডভাইজার অর্থ মন্ত্রণালয়, ওনাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। আমরা সব প্রকল্প আমরা ইভ্যালুয়েশন করছি, এর মধ্যে কতগুলো বাদ যাবে, কতগুলো এক্সটেনশন করা যাবে, কতগুলো আগামী দিনে আমরা নতুনভাবে গ্রহণ করব। এগুলো শেষ হওয়ার পরে ক্রমান্বয়ে আমরা ওই ব্যালেন্স শিট যেভাবে ক্লিয়ার করতে হয় না, এটা আমাদের অনেকটা ব্যালেন্স শিট ক্লিয়ারের মতো অবস্থা হয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে জাতিকে ফ্যাসিবাদের পথে ধাবিত করা হচ্ছে। তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়নের জন্য সংসদ থেকে জনগণের কাছেই ফিরে যাবে 11 দল। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার্টির 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। জ্বালানি সংকট ও মানুষের ভোগান্তি নিয়ে সংসদে কথা বলতে গেলে সুযোগ দেওয়া হয় না অভিযোগ করে তিনি বলেন, ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই জ্বালানি নিয়ে মানুষের ভোগান্তি হচ্ছে। জাতিকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি সেই শফিউল আলম প্রধান, ফেসিবাদকে জনগণের দিকে এগিয়ে যেতে দেব না, এখানেই থামায় দেব। মদ জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে, এটা আমরা চাই। একজনকে সরাইয়া আরেকজনকে বসানোর জন্য এখানে আন্দোলন করে না। যে বন্দোবস্ত এই জাতিকে ফেসিবাদের জাতাকলে পিষ্ট করেছিল, সেই বন্দোবস্ত পরিবর্তনের জন্য আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের ভোগান্তি নিয়ে কথা তুলি, আমাদের নোটিশটা আলোচনায় আসতেই দেওয়া হয় না। আমাদের মন্ত্রীরা বলে, আগের চাইতে আমাদের তেলের রিজার্ভ এখন অনেক বেশি, চাহিদা বেড়ে গেছে। তো তোমাদের তাইলে ব্যবস্থাপনার দুর্বলতা, এটা তোমরা শুধরে উঠো না কেন? দেশজুড়ে জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে নিত্যদিনের পরিবহন ব্যবস্থাতেও। তবে রাজধানীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন রাইড শেয়ারিং ও মোটরসাইকেল চালকেরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল, ফলে কমে যাচ্ছে কর্মঘণ্টা, সাথে আশঙ্কাজনক হারে আয় কমতে থাকায় বাড়ছে জীবিকার অনিশ্চয়তা। শবনম অবনীর রিপোর্ট। রাজধানী ঢাকায় দ্রুত নির্বিঘ্নে নগরবাসী যাতায়াতের সহযোগিতা করতে দিনরাত পরিশ্রম করছেন অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং বাইকাররা। বেসরকারি হিসেবে এই রাইডারদের সংখ্যা 12 লাখেরও বেশি, যাদের বেশিরভাগই গ্রাম থেকে আসা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এই রাইড শেয়ারিং এর আয় থেকেই চলে তাদের পরিবারের ভরণ পোষণ। ইরান যুদ্ধের পর থেকে জ্বালানি তেলের খরগ নেমে এসেছে লাখো বাইকারদের ওপর। রোদে পুড়ে ঘাম ঝরিয়ে বাইক নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। প্রতিদিনের কর্মঘণ্টার বেশিরভাগ সময়টা ফিলিং স্টেশনের সিরিয়ালে দাঁড়িয়ে থাকায় এখন তাদের আয়ে ঢাকায় টিকে থাকাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা যারা ইনকাম করি, রাস্তায় যারা রাইড শেয়ার করি, এই বাইক রাইড শেয়ার করি, এরা তো আর পরিমাণ মতো তেল পাচ্ছি না। 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই রৌদ্রের ভিতরে তারপরে 300 টাকার তেল দেয়। এ দ্বারা তো 300 টাকার তেল দিয়া 5 থেকে 700 টাকা ইনকাম হয়। এ দিয়ে ফ্যামিলি চালানো খুব মুশকিল। অনেক কষ্ট হচ্ছে পরিবার চালাতে, কারণ আপনার নর্মালে মনে করেন একটা ফ্যামিলিতে দিনে আপনি যদি হিসাব করেন নর্মালে 500 টাকা খরচ আছে। কারণ আমি যদি 1000-1200 ইনকাম না করতে পারি তা কীভাবে চলবে? পরিবার নিয়ে চলা অনেক কষ্টকর, কারণ এখন দীর্ঘক্ষণ ধরেন 5 ঘন্টা 4 ঘন্টা তেল নিতেই লাগে, তাহলে আমরা চালাবো কোন সময়? অনেকেই বলছেন এই সংকট না কাটলে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। আমাদের রাইড শেয়ারিং এর উপরে অনেক বড় একটা প্রভাব পড়তেছে, কেননা 3-4 ঘন্টা যদি লাইনে দাঁড়াইতে হয়, তাহলে দিনের বাকিটা সময় অফিস আওয়ার ব্যতীত ডিউটি করে আসলেও ইনকাম করাটা অনেক কঠিন। কোনো যদি প্যাসেঞ্জারে বলি যে ভাইয়া এবার তেল আনতে হয় 4 ঘন্টা 5 ঘন্টাও কাটে যায়, তা 10টা টাকা বেশি দেয় না। হঠাৎ করে ঢুকলেই তেলটা নিয়ে যাইতে পারতাম, পারলে দেখা গেছে যে আমরা 2-4টা ভাড়া বেশি মারতে পারতাম। আর এখন দেখা গেছে 3-4 ঘন্টা এমনিতেই লেগে যাইতেছে তেল নিতে। জি, এই অফিস টাইমটা ধরতে পারতেছি না। অফিস টাইমে একটু ভাড়া বেশি পাওয়া যায়, অফিস টাইমটা না ধরতে পারার কারণে একটু ক্ষতি হচ্ছে আর কি। আমরা টিপ মারবো কিভাবে? আমাদের সারাদিন লাগে সিরিয়াল দিয়ে তেল নিয়ে তারপরের দিন আমাদের চালাতে হয়, তারপরও চালাতে পারি না হাফ বেলাও। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে করে জীবিকা সংকটে পড়া হাজারো রাইডারদের ভবিষ্যৎ হয়ে উঠছে অনিশ্চিত। রাইড শেয়ারিংই তাদের একমাত্র আয়ের পথ, কিন্তু জ্বালানি সংকটে থমকে থাকছে সেই আয়ের চাকা। প্রায় বন্ধের পথে একমাত্র আয়ের উৎস। অনিশ্চয়তায় পরিবার। এই অবস্থা চলতে থাকলে
পরিবার নিয়ে ঢাকায় থাকা প্রায় অসম্ভব বলে বলছেন অনেকেই। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের নবম দিনে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব কোম্পানির কাছে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ 5,44,831 কোটি 88 লাখ টাকা। সোমবার কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রী প্রকাশিত শীর্ষ 20 ঋণ খেলাপি প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে এস আলম গ্রুপের এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, দ্বিতীয় স্থানে রয়েছে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড। এছাড়া তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড, সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড ও রংধনু বিল্ডার্স লিমিটেড। খেলাপি ঋণ আদায়ে সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। 8 এপ্রিল এই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে 11তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে 3.5 ঘণ্টা ধরে নির্বাচন নিয়ে সভা হয়। এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া হক মৌ এর প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ ও 2টি আসনে উপনির্বাচনের বিষয়ে আলোচনা হয় কমিশন সভায়। বৈঠক শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আইন অনুযায়ী বিএনপি পাবে 36টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী 12টি, স্বতন্ত্র প্রার্থীরা জোট করলে 2টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি 1টি আসন পাবে। তবে ছোট দলগুলো জোট না করলে কোনো আসন পাবে না। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে 8 এপ্রিল তফসিল ঘোষণা হবে। ভোট হবে 12 মে 2026। 6 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আছেন যারা একজোট করেছেন। বিএনপির সাথে 3 রাজনৈতিক দলের, একটা আছে যে জুনায়েদ শাকির সাহেব, নূর সাহেব এবং আন্দালিব পার্থ সাহেব, এই 3 জনা বিএনপির সাথে। আর জামাতের সাথে আছেন একজন খেলাফত মজলিস, আর আপনার ওনারা বলেছেন কোনো জোটে যাবেন না, আর রুমিন ফারহানা ম্যাডাম উনি বলেছেন উনি জোটে যাবেন না। আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় বলেও উল্লেখ করেন সিনিয়র সচিব। স্পষ্ট করে একটা জিনিস বলে আসছে যে এটা 12 ফেব্রুয়ারির নির্বাচনের থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না। নির্বাচন নিয়ে আপনার কোনো রকমের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো পরিস্থিতি নাই, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না বলেও জানান আখতার আহমেদ। ইভিএম নিয়ে আমি ব্যবহারের ব্যাপারে আমি বলেছি যে জাতীয় নির্বাচনে এটা ব্যবহার হয়নি এবং স্থানীয় সরকার আসনে নিয়ে আমাদের এখনো পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত না। যেখানে 3টা কমিটি এ ব্যাপারে অডিট এবং আপনার দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় নির্বাচনের এই 3টা তদন্ত কমিশন, এরা তাদের অবজারভেশনগুলো আসছে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যারা মারা গেছে সবাই ঢাকা বিভাগের। একই সময় সারা দেশে হাম সন্দেহে 1282 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে 118 শিশু মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে 5940 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে পরীক্ষায় 1099 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট 311 শিশু হামে আক্রান্ত হয়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে 1282 শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে 180 জনের হামের রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 138 জন ঢাকা বিভাগের। গত 24 ঘন্টায় যে 7 জন মারা গেছে তারা সবাই ঢাকা বিভাগের। দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও টিকার সংকট নিয়ে জাতীয় সংসদে আগের সরকারগুলোর কড়া সমালোচনা করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, গত 5.5 বছর হাম রুবেলার কোনো ক্যাম্পেইন না হওয়ায় এবং টিকার মজুদ অদূরদর্শী সিদ্ধান্তের কারণে বর্তমানে শিশুরা প্রাণ ঝুঁকিতে পড়েছে। তবে বর্তমান সরকার জরুরি ভিত্তিতে রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু করেছে।
সোমবার জাতীয় সংসদের রংপুর 4 আসনের সংসদ সদস্য আখতার হোসেনের নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি 4 বছর পর পর হাম রুবেলা ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও গত 5.5 বছর ধরে কোনো ক্যাম্পেইন হয়নি। ফলে বিপুল সংখ্যক শিশু টিকাদান থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে তাদের মধ্যেই হামের প্রাদুর্ভাব বেশি। এছাড়া পরবর্তী সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের ফলে টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায় দীর্ঘসূত্রতা তৈরি হয়, যার ফলে হামসহ 6টি গুরুত্বপূর্ণ টিকার মজুতে মারাত্মক সংকট দেখা দেয়। মাননীয় স্পিকার, অতীতের সরকারগুলির সম্পূর্ণ ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। দেশের সর্বশেষ হাম রুবেলার ক্যাম্পেইন 2020 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 5.5 বছর যাবৎ কোনো ক্যাম্পেইন পরিচালিত হয়নি। মাননীয় স্পিকার, এখানে আপনাকে জানানোর জন্য বলতে চাই, প্রতি 4 বছর পর হাম রিবেলার এই ক্যাম্পেইনটি হওয়ার কথা ছিল প্রতি 4 বছর পর পর। মাননীয় স্পিকার, সেইটা গত 5.5 বছর যাবৎ হয় নাই। ফলে নিউবর্ন বেবি এবং লেফট আউট বেবিজের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, যারা এখন হামে আক্রান্ত হচ্ছে। নওগাঁ জেলায় বাড়ছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। ইতোমধ্যে শনাক্ত হয়েছেন একাধিক রোগী, মৃত্যুর ঘটনাও রয়েছে। তবে চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। প্রতিনিধি আবু বক্করের রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রহমান। নওগাঁ জেলায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ হাম। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত জেলায় হামের উপসর্গ পাওয়া গেছে 76 জনের মধ্যে। ল্যাব টেস্টে শনাক্ত হয়েছে 9 জন। আক্রান্তরা ছড়িয়ে রয়েছে সদর, পোরশা, নিয়ামতপুর, সাপাহার, আত্রাই ও মান্দা উপজেলায়। সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দিয়েছে নওগাঁ পৌরসভার 5 নম্বর ওয়ার্ড ও নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নের একটি ওয়ার্ডে। নিউমোনিয়া সিভিয়ার পর্যায়ে চলে গেছে, যেটা এখন বুকের ইনফেকশন। এটা ওনারা বলতেছে যে আরও 4-5 দিন বা 1 সপ্তাহ লাগতে পারে। এখন উন্নতি হয়েছে, পাতলা পায়খানা একটু কমে গেছে, বমি কমেছে আর কি। একটু পরিবেশটা আরও উন্নত করার দরকার। হসপিটালটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা বিশেষ প্রয়োজন। জায়গা হিসাবে আরেকটু এটা প্রশস্ত করার দরকার। রোগীর চাপ বেশি। সকালবেলা দেখলাম অনেকে ফ্লোরে ঘুমাচ্ছিল। গত 1 সপ্তাহ ধরে সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় বাড়ছে শিশু রোগীদের। শয্যা সংকটে অনেককে মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে, যা বাড়াচ্ছে নতুন সংক্রমণের ঝুঁকি। এখনো সুস্থ হয়নি কো বাচ্চা, পায়খানা হতেই আছে। আল্লাহর রহমতে ওষুধ খাওয়ায় যে অনেকটা সুস্থ হয়ে গেছে। হঠাৎ করে ফুড পয়জন হয়, আমরা ভর্তি করাইছি 11টার দিকে। তো মাশাআল্লাহ ভালোই আমরা পাচ্ছি, সার্ভিস পাচ্ছি এখানকার। প্রাদুর্ভাব বাড়লেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। জানালেন, জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে, প্রস্তুত রয়েছে আইসোলেশন ওয়ার্ড। আমাদের এই মুহূর্তে আমাদের 250 জেনারেল হাসপাতাল নওগাঁতে গত 1 সপ্তাহে 3 জন রোগী ভর্তি হয়েছিল। তার মধ্যে গতকালকে একজনকে আমরা সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আমরা হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছি। এবং 3 জনের বয়সী 6 মাস থেকে 9 মাসের মধ্যে একটা আইসোলেশন সেন্টার করেছি শিশু ওয়ার্ডের এক পাশে, যেখানে আমরা কোনো সন্দেহভাজন কেস এর সন্দেহ হলে আমরা সেই রোগীকে আমরা সেখানে ভর্তি দিচ্ছি। নওগাঁ 250 জেনারেল হাসপাতালে ভর্তি আছেন 3 জন শিশু, এবং এছাড়া আমাদের বিভিন্ন উপজেলায় 6 জন শিশু ভর্তি আছে। যা রাজশাহীতে প্রেরণ করা হয়েছে 3 জন, নিয়ামতপুর উপজেলায়, পোরশা উপজেলা এবং আত্রাই উপজেলায়। এই 4টি জায়গায় আমাদের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে বেশি। ইতোমধ্যে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম কর্নার চালু করা হয়েছে। আক্রান্ত এলাকার আশেপাশে শিশুদের দেওয়া হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বিচার বিভাগ, গুম প্রতিরোধ কমিশন, দুদক ও জাতীয় মানবাধিকার কমিশন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ আইনে পরিণত না করার সিদ্ধান্ত সরকারের পেছনে হাঁটার ইঙ্গিত দেখছে টিআইবি। ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, এটি রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া করবে। পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মধ্যে স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশন গঠনের কোনো প্রতিফলন হয়নি। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। বিশেষ করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত কতিপয় অধ্যাদেশ বাতিল ও পরিবর্তনের বিষয়ে মতামত তুলে ধরতে রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অধ্যাদেশ আইনে পরিণত হচ্ছে, যেটা আমাদের উদ্বেগের জায়গা। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারপতি নিয়োগের অধ্যাদেশ রহিতের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করবে। সরকার উল্লেখ করছে, সরকার যে অবস্থানটি নিয়েছে বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশগুলোকে স্থগিতের মাধ্যমে, রহিত করার মাধ্যমে
এর ফলে একটা জিনিস পরিষ্কার যে আসলে সরকার বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে সত্যিকার অর্থে কতটুকু কমিটমেন্ট আছে এই প্রশ্নটা উত্থাপিত হওয়াটা যৌক্তিক এবং এইটি বিষয়টিকে একেবারেই বাতিল করার মতো একটা পরিস্থিতি ঝুঁকি সৃষ্টি হয়েছে এখন। এই 3টে অধ্যায়ে সেক্ষেত্রে সরকার সরাসরি কোনো টাইমলাইনও ঠিক করেনি, যেগুলো অন্য ক্ষেত্রে হয়েছে, যেটি উদ্বেগজনক, বা ভবিষ্যতে করা হবে, কিভাবে করা হবে ইত্যাদির কোনো ইঙ্গিত আমরা এখন পর্যন্ত পাইনি। নিরাপত্তা বাহিনী সদস্যদের বিরুদ্ধে তদন্তে সরকারের পূর্বানুমতির প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মনে করেন তিনি। বিচারক নিয়োগের দলীয় রাজনৈতিক ও সরকারি প্রভাব দূর করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 প্রণয়ন করা হয়েছিল, যেখানে বিচারক নিয়োগের জন্য একজন উপযুক্ত ব্যক্তি বাছাইয়ের দায়িত্ব অর্পণ করা হয়। প্রধান বিচারপতির নেতৃত্বে এই স্বতন্ত্র এই কাউন্সিল যোগ্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতি নিকট প্রস্তাব করার কথা করবেন, যেটা করা হয়েছে 1 দফা, তার উপর ভিত্তি করে নিয়োগ হয়েছে। পাশাপাশি পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের দাবি জানায় টিআইবি। আইজিপি নিয়োগের বিধানটি সরকারের হাতে থাকবে, যেটি সুনির্দিষ্ট উল্লেখ করার জন্য এই বিধানটি উল্লেখ করে সরকার প্রস্তাব করছে যে তারা এটাকে আইনে রূপান্তর করবে, যেটি আমরা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দা জানাচ্ছি। কিছু অধ্যাদেশ বাতিল ও পরিবর্তনের সিদ্ধান্তে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছিল তা হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। সরকার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়ার মতো ঝুঁকি সৃষ্টি করেছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। গুম করে নির্মম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে দৃষ্টান্তমূলক সাজা চাইলেন যুবদল নেতা মশিউর রহমান মামুন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর গণমাধ্যমে নিজের এ প্রত্যাশার কথা জানান একসময় যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য মামুন। তিনি জানান 2015 সালের 23 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে গুম করা হয় এবং একটানা 6 মাস তার উপর নির্মম নির্যাতনের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। নির্যাতনে তিনি পঙ্গুত্ব বরণ করেন। তাই ওই সময় আইন শৃঙ্খলা বাহিনীর গুম সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও তার অভিযোগ রয়েছে বলে জানান যুক্তরাজ্য প্রবাসী মশিউর রহমান মামুন। তার দায়ের করা অভিযোগ খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা তা প্রধানমন্ত্রী অফিসের সিদ্ধান্ত। এটি কোনো রপ্তানি কার্যক্রম নয়, এটি হয়ে থাকে সম্মানে। সকালে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমির উর রশিদ। তিনি বলেন, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত কোনো উপায়ে যদি ইলিশের দাম বাড়ানো হয় সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। এদিকে আগামী 7 থেকে 13 এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করবে সরকার। আর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ইলিশ সহ সকল মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়া 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও আগামী 7 তারিখ থেকে 13 এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হবে। আমরা 2 মাসে 80 কেজি চাউল দিচ্ছি, 12 কেজি আটা দিচ্ছি, 10 কেজি তেল দিয়েছি, 8 কেজি ডাউল, 4 কেজি চিনি, 16 কেজি আলু দিয়েছি। একজন জেলে পরিবার প্রায় 6000 টাকা কাছাকাছি এই 2 মাসে পণ্য আমরা পৌঁছে দিচ্ছি। 40,000 জেলেদেরকে আমরা এই প্রথম খাদ্য সহায়তা দিয়েছি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে মরদেহটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 9:45 মরদেহটি ঢাকায় আসে। মরদেহ গ্রহণ শেষে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত 7 জন বাংলাদেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে 4 জনের মরদেহ দেশে আনা হয়েছে এবং একজনকে পরিবারের সম্মতিতে সৌদি আরবে দাফন করা হয়েছে। তিনি আরও জানান, নিহতর পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফনের জন্য 35,000 টাকা এবং তাৎক্ষণিকভাবে 50,000 টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক সহায়তা হিসেবে 3 লাখ টাকা দেওয়া হবে। 14 বছরের সাংবাদিক দম্পতি সাগরণী হত্যার বিচার না হওয়ায় তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাগরণী হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে মন্তব্য করেন তারা। বিচারের দাবিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে
ডিআরইউ। অগ্রগতি না হলে সকল সাংবাদিক সংগঠনকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার কথাও জানান সাংবাদিক নেতারা। এসএম আরিফের রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি নিজ বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘ 14 বছরেও এগোয়নি এই খুনের বিচার কাজ, বরং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 125 বার। ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর আবারও সাগর রুনি হত্যার বিচারের দাবিতে মাঠে নেমেছেন সাংবাদিক নেতারা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ডিআরইউর সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সাগর রুনি হত্যাকাণ্ড তদন্ত আমি বিশ্বাস করি সরকারি হস্তক্ষেপে হয় নাই। তারা একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছে, কোথায় চিরা ভিজিয়ে দিন পার করেছে। যে বিচারক এই তদন্তটা র্যাবকে দিয়েছে তার আগে বিচারক হওয়া উচিত। খুনিদের কেউ কেউ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে এই আন্দোলনের যে স্পিরিট সেখানে ভাগ বসিয়েছে। আমার মতো ছোট মানুষকে ম্যানেজ করার চেষ্টা হয়েছে। সাংবাদিক নেতারা জানান, এত বছরেও সাগর রুনি হত্যার বিচার না হওয়া কেবল সাংবাদিক অঙ্গনের জন্য লজ্জার নয়, বরং রাষ্ট্রের সম্মানের প্রশ্ন। সেই বাচ্চাটা এখন রীতিমতো টকবকে তরুণ হয়ে গেছে। সে যুবক হয়ে হয়তো বৃদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এই বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা আমরা জানি না। সাংবাদিকরা তাদের নিরাপত্তা চায়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আশা করেছিলাম যে এবার সাগর রুনির বিচার পাবো, কিন্তু আমরা বিচার পাইনি। এত বছর পেরিয়ে গেলেও তদন্তটাই সম্পন্ন হয় নাই। এত শক্তিশালী একটি গ্রুপ এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে, যাদেরকে সরকার বা রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদেরকে ধরতে ভয় পায়। বিচারের অগ্রগতি দেখা না গেলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার কথাও জানান সাংবাদিক নেতারা। আগামী বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মহোদয়দের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। বাংলাদেশের সমস্ত সাংবাদিক সংগঠনগুলোকে এক প্ল্যাটফর্মে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি এখন আমাদের জন্য অপরিহার্য। তাহলে হয়তো সরকারের একটু টনক নড়তে পারে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা।